নিয়ে তারা ঝাঁপ দিবে, এটা একটা বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে আর কি। সেটিং এ নিউ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। স্ক্রিনে যেই ছবিটা দেখতেছেন, তো প্রথমেই আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে এই ছবিতে কতকগুলি ডট দেখা যাচ্ছে। পাবলিক টয়লেটস ইন 5th লার্জেস্ট ইকোনমি জাপান। তো জাপানে পাবলিক টয়লেট কীরকম, আর হচ্ছে পাবলিক টয়লেটস ইন 4th লার্জেস্ট ইকোনমি ইন্ডিয়া। এরই সব বোনাস দেখছেন, এখানে বোঝার উপায় আছে যেখানে একটা মানুষ বসে আছে। ওয়ান নেশন ওয়ান প্রবলেম, মানে একটা জাতি এবং একটা জাতির ওই প্রবলেম হচ্ছে মোদি। বললেন আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম। ভাই কি করতাম এরে সাইজ করার জন্য। দেখেন ডক্টর ইউনূস কি বুদ্ধি পাকাইছে, চিন্তা করেন। তো দেখেন মানব জমিন কিছুক্ষণ আগে একটা খবর লাগাচ্ছে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে এবং প্রথম অংশে অ্যাজ ইউজুয়াল ডিফেন্সের আপডেট থাকতেছে এবং তারপরে ওই কাংলিয়া দেশের মানে তাদেরকে যারা নাকি পোক করে আর কি, তাদের দেশেরই সিটিজেন আর কি, এবং এক্সএনএলের কিছু টুইট পড়বো এবং শেষ অংশে বাংলাদেশের বেশ কিছু খবর থাকবে এবং আশা করি যে আপনারা সবাই ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি যারা আছেন, এটা তাদেরই প্ল্যাটফর্ম। আমরা চাইবো যে আপনাদের অংশগ্রহণ এবং আপনারা প্রচুর শেয়ার করবেন এবং লাইক করবেন, যেন বাংলাদেশের কথা যেন প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিকের কাছে পৌঁছে যায়, এটা আপনাদেরই দায়িত্ব। এবং আশা করবো যে আপনারা প্রচুর শেয়ার এবং লাইকের মাধ্যমে এই কাজটা করবেন আর কি। তো বন্ধুরা, আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে একটা ধাঁধা দিয়ে শুরু করব। আপনারা স্ক্রিনে যেই ছবিটা দেখতেছেন, তো প্রথমেই আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যে এই ছবিতে কতকগুলি ডট দেখা যাচ্ছে। আপনারা মানে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং একটু গবেষণা করেন, ব্রেন স্টর্ম করেন। আমরা তো আসলে নিজেদের ব্রেন খাটাতে চাই না। আপনারা এখন এমন একটা অবস্থা হয়েছে আর কি যে ইনফ্লুয়েন্সাররা যা বলবে, ইউটিউবাররা যা বলবে, সেটাতেই আমাদের সারা জীবনের আদর্শ চেঞ্জ করে অন্যদিকে হাঁটা ধরি আর কি। একটু ব্রেন স্টর্ম করি এবং আমার মনে হয় যে কমেন্টে আপনারা জানাবেন যে কতকগুলি ডট পাইলেন এই ছবি থেকে। তো বন্ধুরা, প্রথমে একটা টুইট পড়বো এক্স হ্যান্ডেলের একটা অ্যাকাউন্ট থেকে, ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ। তো তারা 4 ঘন্টা আগে একটা টুইট করেছে, টু মার্ক দ্য 54th অ্যানিভার্সারি অফ দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স। মানে আমরা তো 16ই ডিসেম্বর মানে আমাদের প্রাণের একটা দিবস আর কি। এই দিবস নিয়ে যারা কথা বলবে ভাই, তারা বাংলাদেশের শত্রু আর কি। তো 16ই ডিসেম্বর আসতেছে এবং 16ই ডিসেম্বরে আমাদের 54তম অ্যানিভার্সারি হবে এবং স্বাধীনতা বিজয় দিবস হবে আর কি। তো এই স্বাধীনতার এবং বিজয় দিবস উপলক্ষে যেটা হচ্ছে যে 54 প্যারাট্রুপার্স ফ্রম দ্য বাংলাদেশ আর্মি, এয়ারফোর্স অ্যান্ড নেভি উইল পারফর্ম এ ফ্ল্যাগ বিয়ারিং স্কাই ডাইভ। মানে ওই আকাশ থেকে বাংলাদেশ আর্মি, এয়ারফোর্স এবং নেভির 54 জন প্যারাট্রুপার্স, মানে দেখেন ওই 54 বছর এবং 54 জন প্যারাট্রুপার, তারা ওই স্কাই ডাইভ দিবে আর কি। এবং কী করে? ওই বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে। এটা একদম নজিরবিহীন একটা অবস্থা। হুইচ উড বি দ্য লার্জেস্ট এভার ফ্ল্যাগ প্যারাশুটিং ডিসপ্লে ইন দ্য ওয়ার্ল্ড। মানে এইটা একটা বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে এবং এত বড় সংখ্যক প্যারাট্রুপার মানে একটা দেশের পতাকা নিয়ে তারা ঝাঁপ দিবে, এটা একটা বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে আর কি। সেটিং এ নিউ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, মানে এটা বাংলাদেশ একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে এবং এরকম একটা খবর। এবং আমরা খুশি ভাই, আমরা আমাদের স্বাধীনতা বিজয় দিবসকে এভাবেই সেলিব্রেট করব এবং সারা বিশ্বে যেন আমরা চ্যাম্পিয়ন হয়ে থাকতে পারি আর কি। তো দেখেন এখানে তারা বাংলাতে তর্জমা একই জিনিস করে দিয়েছে, বাট এখানে গুরুত্বপূর্ণ যে মানে কিছু শিডিউলের কথা আছে, তা আমি একটু বাংলাতে পড়ি। ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিবি বলছে, বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের। এবারের বিজয় দিবসে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর 54 জন প্যারাট্রুপার একসাথে বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাজাম করবেন। এটাই হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে। একই সাথে বিজয় দিবসের দিন সকাল 11টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী পৃথকভাবে
ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। ভাই এটা খুব একদম দারুণ একটা ব্যাপার হবে এবং নতুন জেট ফাইটারগুলি আসলে এগুলি আরও মানে চাকচিক্যপূর্ণ হবে আর কি, জাঁকজমকপূর্ণ হবে। তো আশা করবো যে হয়তো 2026-এ না হলে 2027 সালে যেই বিজয় দিবসটা হবে আর কি, তো সেটা একেবারে প্রাণ জুড়ানো একটা মানে সেলিব্রেশন হবে আর কি। তো দেখেন এখানে সকালে 11:40 থেকে টিম বাংলাদেশের 54 জন প্যারা ট্রুপার স্বাধীনতার 54 বছর উদযাপন পতাকা হাতে প্যারাশুটিং করবেন। জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে, যারা যেতে চান অবশ্যই যাওয়া উচিত আর কি। মানে এইরকম তো আসলে বাংলাদেশের ইভেন্টগুলি, স্মরণীয় যে ইভেন্টগুলি আছে সেখানে দল মত নির্বিশেষে কিন্তু মানে পার্টিসিপেট করা উচিত। পাশাপাশি দেশের অন্যান্য শহরেও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। তো এইটা ওই যে ইলিয়াস হোসেন একটা ইতর আছে, তো তার সমর্থক কিছু আছে, তারা যাইস না ভাই, তোরা ওই 16 ডিসেম্বর এবং বালের বিজয় দিবস এইসব ইভেন্টে তোরা যাইস না, তোরা বাংলাদেশের নাগরিক না, তোরা অন্য দেশের পাকিস্তানের নাগরিক। এবং ইলিয়াস হোসেনের মতো তোরা ওই পাকিস্তান জিন্দাবাদ করিস এবং তোরা কান্নাকাটি করিস 16 ডিসেম্বর। তো দেখেন এখানে কিছু ছবি দিয়েছে, এটা খুব সুন্দর আর কি। বাংলাদেশের এরা সবাই বাংলাদেশের মাটি মানুষের মানে প্রতিনিধিত্বকারী এবং এদেরকে সবাইকে আমরা স্যালুট জানাই আর কি। দেখছেন এখানে স্কাই ডাইভ দিচ্ছে। তো এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারাও এই ধরনের কথা বলতেছে, একই কথা। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, চিন্তা করছেন। এবং এইটা সম্ভবত হচ্ছে আশিক চৌধুরী একজন আছেন আর কি, তো ওনার মাথা থেকেও আসতে পারে আর কি। উনিও তো মানে বিশ্ব রেকর্ড গড়ার জন্য মানে অনেক উঁচু থেকে লাফটাপ দিয়েছিলেন, ওই স্কাই ডাইভ দিয়েছিলেন আর কি। তো হতে পারে। এবং এটা আসলে আমরা চাই যে মানে বাংলাদেশের সবাই মিলে ঝুলে যেন আমরা একটা জাতি হয়ে থাকি আর কি, মানে কোনো বিভেদ চাই না আর কি। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার 54 বছর উদযাপনে 54 জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করবেন। এটি হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে চলছে। তো এই পাশের দেশের কাংলিয়াদের জন্য এইগুলি খুব দরকার আছে ভাই। ওরা মানে এমন বুলি করে, মানে গতকালকেও ভাই অনেক কমেন্ট ডিলিট করছে আর কি। মানে আমাদের ভালো তাদের সহ্য হয় না, মানে বিশেষ করে বিজেপি, আরএসএস, এই মোদির সমর্থকগুলি। তো দেখেন এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ, তো এইটা আরেকবার পড়বো কারণ গতকালকেও বলেছে যে তারা স্নাইপারের ট্রেনিং নিতে মানে বাংলাদেশের কাছে আসে আর কি। তো এটা আমাদের গর্বের এবং আমরা চাই যে ওই কাংলিয়া, মানে কাংলিয়ার তো না, ওরা ভারত না বললে বুঝবে না। তো আমরা চাই যে ভারত থেকে আরও মানে সেনাবাহিনীর লোকজনরা বাংলাদেশে একাডেমিতে আসুক এবং বিভিন্ন জিনিস আমাদের কাছ থেকে শিখে যাক এবং তাদের দক্ষতা অর্জন করুক আর কি। এটা ছাড়া তো তাদের একটা ভালো বাহিনী হবে না আর কি। হ্যাঁ, এটা ভারতের সৈন্যবাহিনীর আসলে অপূর্ণতা রয়ে যাবে আর কি। বাংলাদেশের কাছে আসবে, বেশি বেশি করে আসবে এবং ভালো ভালো জিনিস আমরা শিখাই দেবো। এগুলো শিখে তারা দক্ষ বাহিনী করবে আর কি। এগুলি দক্ষ বাহিনী তৈরি করবে এবং প্রয়োজনে ওই আফগানিস্তানের সাথে যুদ্ধ করবে, তারপরে আমেরিকার সাথে যুদ্ধ করবে, চীনের সাথে যুদ্ধ করবে, করুক, সমস্যা নেই। আমরা শিখাই দেবো, ওভাবে তারা ট্রেনিং নিয়ে তারা চীন আমেরিকার সাথে যুদ্ধ করবে আর কি। তো দেখেন এখানে সিলেট সেনানিবাসে অবস্থিত ASINTর স্নাইপার ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে একটি স্নাইপিং ট্রেনিং কোর্স। তো এটা ভালো একটা জিনিস, এটা আমি গতকালকেও বলেছি যে মানে ভারতের সেনাবাহিনী তারা এখানে ট্রেনিং নিয়েছে, যেখানে অংশ নেয় ভারত, ফিলিপাইন, বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর 45 জন প্রশিক্ষণার্থী। এই কোর্সটি শেষ পর্যন্ত সম্পন্ন করতে পেরেছেন 27 জন। মানে নিতে পারে না ভাই, মানে এখানে কাংলিয়ারাও আর কেউ বাদ পড়ছে কিনা। স্নাইপার প্রশিক্ষণের অংশ হিসাবে টার্গেট অ্যাকুইজিশন, কাউন্টার স্নাইপিং, আরবান মেরিটাইম এবং জাঙ্গল স্নাইপিং, হোস্টেজ রেস্কিউ সাপোর্ট, রিকনের মতো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম এগুলির মধ্যে থাকে আর কি। এই প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর SC-76 থান্ডারবোল্ট স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়। অপটিক্স হিসাবে ব্যবহার করা হয়েছে শিমবেট অ্যান্ড বেন্ডার 525 × 56 PM2 অপটিক্স
সাথে নাইট ভিশন ডিভাইস। তো এগুলি তাদেরকে আবার এগুলি শিখাই টিকে দিই আমরা, কিন্তু তারা তো আবার ওই যে ছাগল টাগল চুরি করে, গতকালকে আমি বলছি যে একটু সাবধানে নজরবন্দির মধ্যে রাখবেন আর কি, যে কোন সময় আইসে আবার স্পাই হয়ে আবার মানে তারা তো আবার ওই যে জেমস বন্ডের মতো বিভিন্ন সিনেমা টিনেমাতে দেখেন না, একবার সুই হয়ে ঢুকে একবারে দেশের যাবতীয় আছে যা যা আছে সব চুরি করে নিয়ে পালায় চলে আসে। তো এদেরকে একটু নজরের মধ্যে রাখতে হবে। এরা ভাই মানে বাংলাদেশের এখনো বন্ধু রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই তাদের কার্যক্রমে আর কি। তো দেখেন এখানে ট্রেনিং চলতেছে এবং কঠিন একটা ট্রেনিং, এবং কঠিন ট্রেনিং বলেই 45 জনের মধ্যে 27 জন পাশ করছে আর কি। তো এইটা আমরা দেখতেছি এই ছবিগুলি, বাহ সুন্দর সুন্দর দেখছেন, ওই যে জঙ্গলের মধ্যেও এরকম এই পোশাক পরা আমরা বেশ কয়েকটা আমি ভিডিও বানাইছি আর কি। তো এটা ভালো আর কি, বাংলাদেশের স্নাইপারের ড্রেস এগুলো দিয়ে দিছে, ওভাবে তারা ট্রেনিং করে আর কি। দেখছেন এই ঝাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে ক্যামোফ্ল্যাজড এরা আর কি ড্রেস পরে আছে, বোঝা যাবে না এগুলি তারা ট্রেনিং এর সব বানাচ্ছে। দেখছেন এখানে বোঝার উপায় আছে যে এখানে একটা মানুষ বসে আছে, খুব ভালো। এবং এটা খুব পরিশ্রমের একটা ব্যাপার। দেখেন এখানে ওই যে কমান্ডোরা যেভাবে মানে ড্রেনের মধ্যে দিয়ে শুয়ে শুয়ে যাচ্ছে আর কি, দেখছেন। আর এই সর্বনাশ, স্নাইপারের একটা ইউনিট আছে বাংলাদেশ। তো দেখেন বন্ধুরা, আমরা এক্স হ্যান্ডেলের কিছু টুইট পড়ি এবং অবশ্যই ওই কাংলিয়া দেশের মানে কিছু ভদ্র মানুষ আছে, তারা আবার ওই RSS বিজেপি এবং মোদিকে দেখতে পারে না, তো তারাই ওই এক্স হ্যান্ডেল থেকে টুইট করে, এগুলি ভাই ভাল লাগে আর কি। তো এখানে প্রিয়া পুরোহিত মানে আমার পছন্দের একজন, এবং এটা সম্ভবত কংগ্রেসের একজন ভক্ত সমর্থক। তো উনি একটা টুইট করেছেন যে ওয়ান নেশন ওয়ান প্রবলেম। তো এখানে পুরো লাল টাল দেখাইছে, মানে পুরো ভারতের একটা মানচিত্র দিয়ে এটা পুরো জ্বলতেছে এরকম, এবং মাঝখানে ওই মোদিজিকে বসাই দিছে আর কি ম্যাপের মধ্যে। ওয়ান নেশন মানে একটা জাতি এবং একটা সমস্যা, সেটা হচ্ছে কি একটা মোদি। দেখছেন এই ছবির মধ্যে কি একটা অবস্থা, ওয়ান নেশন ওয়ান প্রবলেম মানে একটা জাতি এবং একটা জাতির ওই প্রবলেম হচ্ছে মোদি। তো দেখেন এখানে প্রিয়া পুরোহিত আরও একটা টুইট করেছে এবং এখানে বলতেছে পাবলিক টয়লেটস ইন 5th লার্জেস্ট ইকোনমি জাপান। তো জাপানে পাবলিক টয়লেট কীরকম, আর হচ্ছে পাবলিক টয়লেটস ইন 4th লার্জেস্ট ইকোনমি ইন্ডিয়া। তো এখানে আবার টয়লেটের কথা মানে বলাতে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্সের কথা বলি। তো ওখানে ওই জাপানে টোকিও তো ভাই অন্যরকম আর কি, প্রচুর। আমি সম্ভবত 2003-এর দিকে বোধহয় একবার গেছি, মানে ফার্স্ট টাইম গেছিলাম টোকিওতে 7 দিনের একটা ফেয়ারে। তো অন্যরকম ওই সময় মানে যা যা দেখছি, মানে ভিডিও কনফারেন্স এগুলো তো শুনছিলাম যে টেলিফোনে ভিডিও কল করা যায় এটা ওইটা। তো আমি যখন এয়ারপোর্টে নামছি, আমার ওই জাপানিজ কাউন্টারপার্ট যারা আছে আর কি, তো তখনও কিন্তু বাংলাদেশে মানে অ্যান্ড্রয়েড এগুলোর তো কিছু ছিলই না, কিন্তু ওই সময় এয়ারপোর্টে যখন আমি নামছি, আমার ওই জাপানিজ যে রিসিভ করতে আসছে মানে ওই কোম্পানির একজন এমপ্লয়ি সম্ভবত, তো উনি ভিডিও কল করে তার বসের সাথে দেখাচ্ছে আর কি যে আমি আসছি, আমাকে চিনতে পারতেছে কিনা আর কি। তো এই ধরনের তো জাপান অনেক টেকনোলজি, এবং ওরা ওই রোডের পাশে তখন ওই কেজি দরে মোবাইল সেট বিক্রি করে আর কি। তো এই মানে তাদের লাভ হচ্ছে যে ওই মানে মোবাইল সেট কিনলে তো তাদের কোনো লাভ নাই, কিন্তু ওই যেই সেট কিনবে ওটা তো আসলে ঘরে সাজিয়ে দেওয়ার মানে সাজানোর জন্য তারা কিনবে না, ওই সেট কিনলেই কানেকশন কিনতে হবে। তো ওই জাপানি যেই ফোনের যেই কোম্পানিগুলি আছে, তো তারা ওদের হচ্ছে যে লাভ আর কি। তো তাদের ওখানে কিন্তু ওই সময় আমি দেখছি যে একদম ঝাঁপি নিয়ে বসে ওই সেট বিক্রি করে আর কি রোডের পাশে। তো ওইটাও একটা আশ্চর্যজনক একটা ব্যাপার ছিল যে রাস্তার পাশে সেট বিক্রি করে এবং সেটে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কানেকশন ব্যবহার না করবেন আর কি। তো এখানে 4th লার্জেস্ট ইকোনমির ইন্ডিয়ার নিচে পাবলিক টয়লেটের ছবি দিয়েছে, এবং 5th লার্জেস্ট ইকোনমির জাপানের টয়লেট উপরে দেখাচ্ছে আর কি। তো দেখেন এখানে অনেকবারই গেছি ওই কাংলিয়া দেশে। তো দিল্লিতে গেছি আর কি। তো দিল্লিতে আমার প্রায় সম্ভবত 1 মাস মতো থাকতে হবে। ওখানে গ্রিসের ভিসা লাগাবো আর কি, বাংলাদেশে গ্রিসের ভিসা ছিল না। তো ওখানে ম্যাকডোনাল্ডস আছে আর কি। তো বন্ধুরা ওখানে ম্যাকডোনাল্ডসে যাবো আর কি। তো হোটেল থেকে বের হয়ে মানে ওই অটোকে একটা সিএনজি যেটা আমরা বলি আর কি, অটোকে ডাক দিলাম, দিয়ে বললাম যে চলো। তখন ওই উবার টুবার এগুলো ছিল না। তো বললো যে হ্যাঁ এখানে আছে ওই ম্যাকডোনাল্ডস আছে, চলো। তো সে ভাই পুরো 1 ঘন্টা ঘুরাইছে আমাকে দিল্লির মধ্যে আর কি। হ্যাঁ, দিল্লির মধ্যে আমি রাস্তাঘাট চিনি না, সে ঘুরাই
সম্ভবত প্রায় শখানেক রুপি মানে দিলাম, এবং সে আমাকে ম্যাকডোনাল্ডস যেই জায়গাতে নামাইছে ওখানে একটা বড় বেলুন আর কি। তো সেখানে যেখানে সে একটা পার্কিং দেখিয়ে ওখানে নামাচ্ছে আর কি, তো ওখানে একটা বিশাল মানে গ্যাস বেলুন আর কি, এবং এত বড় বেলুন যে একটা পুরো ঘর বিল্ডিং ঢাকা পড়ছে, মানে ওই পারে কি আছে দেখা যায় না। তো এখানে মানে পার্কিংয়ের এই সাইডে, রোডের এই সাইডে থেমে আমাকে বলতেছে যে তুমি ওখানে যাও, মানে বগল মে ম্যাকডোনাল্ডস হ্যাঁ, মানে ওই বেলুনের পাশে আর কি। তা আমি তো ভাবছি মানে ট্রাস্ট তো করতে হবে, আমি ট্রাস্ট করে ওই নামছি। নামার পরে ও ও টাকা নেওয়ার সাথে সাথে কিন্তু স্টার্ট দিয়ে ভাগছে। বিশ্বাস করবে না, যেই একটু পরে বেলুনের সামনে গেছি ভাই, ওইটা দেখি যে একটা টয়লেট, মানে পাবলিক টয়লেটে নামাই দিছে। এবং ভাই আমার তো তখন মানে বিরক্ত, আমি প্রচণ্ড গালাগালি করলাম, নিজের উপরেই গালাগালি করলাম যে কেন মানুষজনকে জিজ্ঞাসা টিজ্ঞাস না করে যেন ওই অটোতে কেন উঠলাম আর কি। তো এরকম একটা অভিজ্ঞতা হয়েছে। এবং পরে যেটা হইলো যে আমি যখন ওই আরেকটু খোঁজাখুঁজি করার পরে মানে কাছেই ম্যাকডোনাল্ডসের একটা রেস্টুরেন্ট পেলাম, এবং ওখানে বার্গার টার্গার খাওয়ার পরে যখন ব্যাক করতেছি তখন দেখি যে আমার ওই হোটেলের যখন ঠিকানা বলি লোকজনকে, তখন বলতেছে যে এইটা 10 মিনিটের রাস্তা, ওই হেঁটে যাওয়া যায় আর কি। মানে 10 মিনিটে আমি হেঁটে যেখানে আসতেছি, ও ঘন্টা খানেক ধরে আমার ঘুরাইছে দিল্লিতে, এবং একটা পাবলিক টয়লেটের সামনে নামাই দিছে, এবং চার্জ হিসাবে শখানেক রুপি জোর করে নিছে আর কি। তো এই হয়েছে তাদের একটা অবস্থা। এবং দেখেন এখানে পাবলিক টয়লেট দেখে মনে পড়লো আর কি। তো বন্ধুরা আজকে 9 ডিসেম্বর, রোকেয়া দিবস আজকে, এবং 9 ডিসেম্বরে আজকে প্রথম আলো একটা খবর দিয়েছে যে আজ 9 ডিসেম্বর মঙ্গলবার রোকেয়া দিবস, নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্ম ও 93তম মৃত্যুবার্ষিকী আর কি। তো বন্ধুরা অনেকেই জানেন না, বাংলাদেশের নারী জাগরণের উনি একটা প্রতীক আর কি, রোকেয়া দিবস আজকে। এবং অগ্রদূত হিসাবে ওনাকে মানা হয় রোকেয়া সাখাওয়াত হোসেন, এবং অবশ্যই ওনাকে শ্রদ্ধা জানাই। এবং আমরা আজকে এই দিবসটা আমি অন্তত পালন করতে বলবো আর কি সবাইকে। তো দেখেন এখানে 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম, এবং 1932 সালের একই দিনে তিনি কলকাতায় মারা যান। ক্ষণজন্ময়া মহিষী এই নারীর জন্ম ও মৃত্যুদিন ঘিরে প্রতি বছর পালন করা হয় রোকেয়া দিবস। বন্ধুরা আজকে তার জন্মদিবস এবং মৃত্যু দিবস, তো একাধারে আমরা খুশি এবং একাধারে আমরা শোকাহত আর কি। বন্ধুরা ওনার জন্য সবাই আমরা দোয়া করি, এবং ওপারে উনি ভালো থাকেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন আর কি। তো আজকে ভাল লাগছে, আজকে ডক্টর ইউনূস এরকম একটা দিবস পালন করতেছেন, এবং বেগম রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা। ভাই উনি আমাদের মেসি, খুব ভাল লাগছে ভাই, মানে ওনাকে এরকম দিছে, মানে এনকারেজ ভাই করতে হবে। নারী জাগরণ আমরা ভাই নারীর পক্ষের মানুষ আর কি। আপনারা যে যারা ওই জামাতে হিন্দুত্ববাদ যারা আছেন আর কি, ওদেরকে আবার কথা বললে আবার ভাই তাইরা আসে নাস্তিক নাকি ভালো জিনিস, মানে ধর্ম তাদেরকে ক্রিটিসাইজ করলে নাকি আবার ধর্ম বিদ্বেষ হয় আর কি। কোন দেশে এসে জন্মাইলাম? জামাতে ইসলামী বলবেনই না, জামাতে হিন্দুত্ববাদ। হ্যাঁ, তারা এখন ভারতের কোলের মধ্যে ঢুকে গেছে, এটা আর ইসলামের তো আসলে কোনো দলই না, মানে আমার নবী এবং নবীর স্ত্রী এবং সাহাবা করিম যারা আছেন তাদের নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেয়, মানে এটা তো ইসলামী দল না ভাই। মওদুদি ইসলাম তারা রাষ্ট্র কায়েম করতে চায়, তো এইটা আবার মানে কোন ধরনের ইসলাম? তো যাই হোক, এখন খেলার ওই যে মেসির কথা বলতে গিয়ে ওই গতকালকেই দেখলাম যে হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন বাংলাদেশ হয়েছে আর কি, এবং অনেকে একটু কনফিউজ যে এইটা আবার কোন চ্যাম্পিয়ন। তো দেখেন এই খবরে আবার অনেকে একটু কনফিউজড হয়ে গেছেন, তো আমি একটু পড়ি আর কি। তো এই খবরের কিছু অংশ পড়ি। যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ, চ্যালেঞ্জার বিভাগ মানে এটা কিন্তু ওই অরিজিনাল মূল পর্বের ওয়ার্ল্ড কাপের ফাইনাল না, যুব হকি বিশ্বকাপের যুব হকি, এটা আবার বুঝতে হবে। অনেকে আবার সিনিয়রদের হকি মনে করতেছেন, বাট যেভাবে খেলছে ভাই ওখানে আমরা একটা হামজা পাইছি আর কি। মানে আমি ভাই খুশি, আমাদের এখন ফুটবল, ক্রিকেট আর ওই হকিকে উঠাইতে হবে। আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইতে চাই এই 3টা সেক্টরে। একটু পরে যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার মাদুরাইয়ে অস্ট্রিয়াকে 5-2 গোলে হারিয়ে এই সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া 8 দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ এতে চ্যাম্পিয়ন হয়েছে, মানে বুঝছেন তো জিনিসটা। এবং মূল বিশ্বকাপের র্যাঙ্কিংয়ের জন্য এটি ছিল 17তম স্থান নির্ধারণী ম্যাচ। মানে
বাংলাদেশ ওই যে মূল বিশ্বকাপের র্যাঙ্কিংয়ে 17তম হয়েছে ভাই। এবং এইগুলা দেখে তারা তো ওই যে বিভিন্ন অস্ট্রেলিয়ার সাথেও একটা ভালো ফাইট দিয়েছিল এবং মূল পর্বে যে মানে গ্রুপে যেই ম্যাচগুলি হয়েছিল এবং খুব দুর্দান্ত খেলছে আর কি। তো এখান থেকে আসলে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, অনেকে কাংলিয়ারাও সমীহ করতেছে এখন। তো বন্ধুরা, এই হকি টিমেরই আমিরুল ইসলাম নামে একজন প্লেয়ার আছেন, তো উনি গোলের বন্যা বইয়ে দিয়েছেন আর কি। তো এটা আমরা দেখি এখানে, বিশ্বকাপে নিজের এত রেকর্ডের কথা জানতেন না সুপার বয় আমিরুল, একদম ওই হামজা কাটিং তার চুলটুল আর কি, মানে দুর্দান্ত খেলে আর কি, মানে সুপারম্যান। তো এদেরকে ভাই নার্সিং করতে হবে, মানে আপনারা যাই বলেন এখন প্রত্যেকটা ওই ডিস্ট্রিক্টে আপনারা করেন ওই মানে 3টা করে স্টেডিয়াম থাকবে, 3টা, একটা ফুটবল, একটা ক্রিকেট, একটা হকি, আর আরেকটা স্টেডিয়াম থাকবে হচ্ছে অ্যাথলেটদের, মানে ওখানে দৌড়ঝাঁপ করা বা ওখানে ওই বর্ষা নিক্ষেপ, তারপরে যাবতীয় এবং কুম্ফু ক্যারাতে যা যা আছে, ওই অ্যাথলেটরা যারা আছে তাদের সমস্ত ফেডারেশন ওইটার মধ্যে ঢুকবে। আর 3টা স্টেডিয়াম থাকবে এবং 64টা জেলাতে, মানে মোট 4টা স্টেডিয়াম আপনি করার উদ্যোগ নেন। ওই গুতাগুতি মারামারি এগুলি চলবে না। আগামী যেই কী বলে ইলেকশনের পরে যেই নতুন সরকার আসবে, আমি জোর দাবি জানাবো যে এখন আসলে ওই মারামারি কিলাকিলি পিটাপিটি এগুলি করতে চায় না ছেলেপেলেরা, ইয়াং ছেলেপেলেরা। গার্জিয়ানরাও চায় যে তার ওই নবজাতক শিশুটাও যেন সে নার্সিং পায় এবং খেলোয়াড় হয়ে ওঠে আর কি। তো এটা আমরা দেখতে চাই, এবং এভাবে করলে হবে কি যে একদম ডে কেয়ার সেন্টার করেন, ওই বাফুফে আছে, তারপরে বিসিবি আছে, আপনারা ডে কেয়ার সেন্টার করেন এবং আপনাদের ডে কেয়ার সেন্টার থেকে এই ক্রিকেটারদের ফুটবলারদের তৈরি করেন আপনারা। এটা ছাড়া কিন্তু চ্যাম্পিয়ন হওয়া যাবে না, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া যাবে না। ওই মেসি, তারপরে ব্রাজিল, ওদেরকে দেখেন না, তারা ওই মায়ের পেট থেকেই খেলা শুরু করে আর কি। তো এটা করতে হবে, এবং ওই ওয়ার্ল্ড কাপ ওই ভারতকে জিততে দিব না, এটা আমাদেরকে একটা প্ল্যান করতে হবে আগামী 5 বছর 10 বছরের মধ্যে। এনি হাও আমরা ক্রিকেটে এবং ফুটবলেও আমরা কোয়ালিফাই করতে চাই এবং আমরা একটা ভালো একটা জায়গাতে যেতে চাই, এবং 20 বছর 15-20 বছরের মধ্যে আমরা সব জায়গাতে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখি আর কি। দেখেন এখানে আরও একটা খবর, ডেইলি ইত্তেফাক বলতেছে IPL এর নিলামে 7 বাংলাদেশি ক্রিকেটার নেই সাকিব আল হাসান। ভাই ওরা ওই মানে আফগানিস্তানকে তৈরি করছে, ওরা বাংলাদেশকে হারানোর জন্য, পাকিস্তানকে হারানোর জন্য, ওই ভারত। তারপরে নেপালেরও মানে শুনছি যে IPL এ নাকি খেলে টেলে আর কি। তো যাই হোক, তো বাংলাদেশে তো কেউ খেলে না, ওখানে আপনারা যান কেন? আমাদের খেলোয়াড় রিফাত বিগ ব্যাশে যাচ্ছে, মানে IPL এ তো খেলার দরকার নেই। ওই ওরা এই কী বলে নাম উঠাবে, নাম উঠে একটারেও নিবে না, আপনাদের লজ্জা লাগে না? বিসিবি থেকে বলে দেওয়া উচিত যে IPL এ বাংলাদেশের কোনো খেলোয়াড় খেলবে না, আপনারা যেন ওই অকশনে তাদের নাম ডাক এগুলি না করেন আর কি। নেয় না ভাই, মোস্তাফিজকে নেয় বাধ্য হইয়া, তারা যে আসলে ম্যাচ জিততে হবে এবং মোস্তাফিজ যে একটা ভালো মানের একটা প্লেয়ার এই কারণে নেয়। সাকিব আল হাসানকে ওই যতক্ষণ তার ভালো পারফরমেন্স ছিল রাখছে, পরে বাইট করে দিছে লাথি মাইরা। মানে সহ্য হয় না ভাই, বাংলাদেশের আর পাকিস্তানকে তো ঢুকতেই দেয় না ওখানে। তো IPL এ আমরা না যাই আর কি, এটা দরকারই নাই। তো দেখেন এখানে গতকালকে আরও একটা ওই জামাতে হিন্দুত্ববাদ, মানে 71-এ আপনারা যেই আকাম কুকাম করছেন এগুলো তো জানতে হবে। 9 ডিসেম্বর এরকম ঢাকা ভিসির বাসভবনের সামনে এবার লাগানো হলো নতুন পোস্টার। এটা ওই যে গোলাম আজমের লাগাই দিচ্ছে, পোস্টার লাগাই দিচ্ছে। এখানে কি রাজাকার আলবদর কিছুই রবে না রে, সব রাজাকার ভাইসা যাবে বঙ্গোপসাগরে, এটা লাগাই দিচ্ছে। এবং দেখেন জুলকারনাইন স্যার 10 ঘন্টা আগে এরকম একটা পোস্ট শেয়ার করেছেন। রাফসান আর আহমেদ একজন আদি নরখাদক, তো এটা একটু পড়ি আর কি। হ্যাঁ, এখানে একটা ভালো পুরোনো দিনের সেই 71 সালের একটা কাট পেস্ট এখানে লাগাই দিছে। এটা তো আসলে জানা উচিত। এখানে ওই যে জামাতের লোকজন এখানে আছে, তো তারা একটু দেখুক, এগুলি জানুক। পিন্ডিতে সাংবাদিক সম্মেলনে অধ্যাপক গোলাম আজম বলতেছে যে কেবলমাত্র দেশপ্রেমিকদের সাহায্যেই বিচ্ছিন্নতাবাদীদের দমন করা সম্ভব, মানে আমরা হইলাম বিচ্ছিন্নতাবাদী। এটা কে বলতেছে? সাক্ষাৎকারে গোলাম আজম। মানে এরা বলেন এরা নাকি মুক্তিযোদ্ধা ভাই, চিন্তা করেন। আসতেছি আমি ওখানে। রাওয়ালপিন্ডি 19 জুন PPI পূর্ব পাকিস্তান জামাতে ইসলামী প্রধান অধ্যাপক গোলাম আজম বলেছেন, পূর্ব পাকিস্তানে স্বাভাবিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জনগণের নিকট ক্ষমতা হস্তান্তর করা যায় না। চিন্তা করছেন, ওখানে দালালি করে আসছে। অধ্যাপক আজম প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ শেষে, মানে ওই যে
ইয়াহিয়া জুলফিকার এদের সাথে সব বৈঠক টৈঠক করছে ওখানে। শেষে আজ এখানে এক সাংবাদিক সম্মেলনে দেশের আদর্শ ও সংহতি বিশ্বাসী লোকদের হাতে অস্ত্র সরবরাহ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পূর্ব পাকিস্তানে দুষ্কৃতিকারীরা সংখ্যায় কম, কিন্তু তারা পুরো মাত্রায় অস্ত্র শস্ত্রে সজ্জিত ও সংগঠিত, মানে এই যে আমরা মুক্তিবাহিনী। ইলিয়াস হোসেন বলে না যে বালের বিজয় দিবস, তিনি আরও বলেন যে এসব দুষ্কৃতিকারী এখনও তাদের ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মানে এইটা কি বলবেন আপনারা? এখানে সে বলতেছে যে কেবলমাত্র দেশপ্রেমিকদের সাহায্যেই বিচ্ছিন্নতাবাদীদের দমন করা সম্ভব। মানে এরা হচ্ছে যে রিয়েল বাংলাদেশের জন্য একটা থ্রেট আর কি। প্রথম আলো একটা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছে, এবং প্রথম আলোর নিউজ দেখলে আবার এদের জ্বলা যায়। বলতেছে যে চাঁদপুর মুক্ত দিবস পালিত, 71-এ জামাত নেতার বয়স ছিল 4, মানে 4 বছরের জামাত নেতার বয়স ছিল 71-এ। বললেন, আমিও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম। ভাই কি করতাম এরে সাইজ করার জন্য। দেখেন ডক্টর ইউনূস কি বুদ্ধি পাকাইছে, চিন্তা করেন তো। দেখেন মানব জমিন কিছুক্ষণ আগে একটা খবর লাগাচ্ছে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। মানে জামাতের খেল খতম ভাই। মানে এখানে অনেকে বলতেছেন না যে জামাতের কি দিন শেষ হয়ে যাবে কিনা, এটা ইসলামী বলবেনই না। জামাতের নাম এভাবে বলবেন যে জামাতে হিন্দুত্ববাদ, মানে এরা কোনো ইসলামী দলই না। তো দেখেন এদের কিন্তু আয়ুষ্কাল শেষ হয়ে গেছে, এবং আওয়ামী লীগ ওই স্বতন্ত্র প্রার্থী হিসাবে আবির্ভূত হচ্ছে, এবং ডক্টর ইউনূসের ডিসিশন, আমাদের কোনো হাত নাই ভাই এতে। হ্যাঁ, এতে আমাদের কোনো হাত নাই। এবং ক্লিন ইমেজ, মানে ওখানে মামলা টামলা যাদের থাকবে না, তারা স্বতন্ত্র প্রার্থী হইতে পারবে আপাতত, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ মানে বা কার্যক্রম এভাবে আমরা দেখতে পাচ্ছি না কি। নির্বাচনে অনেকে স্বপ্ন দেখতেছেন না যে 200টা মানে আসন পাবে, সেই পাবে। সামনের 2 বাদ দিয়ে যেটা হয় সেটা তাদের আসলে ওই 71-এর ইতিহাস এবং পরবর্তী যে ভূমিকা, এবং এখনও তাদের যে ভূমিকা, এখান থেকে আসলে আমারও বিশ্বাস যে বাংলাদেশে অস্তিত্ব হারানোর মধ্যে দিয়ে হয়তো জামাতে হিন্দুত্ববাদের একটা বড় একটা ইতিহাসের একটা সমাপ্তি ঘটবে, এবং এটা আগামী নির্বাচনে আমরা দেখবো আর কি। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা চ্যানেলে একেবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্রচুর লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বন্ধুরা। এবং এটা অবশ্যই আমি বারবার বলি যে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের মানুষদের একটা প্ল্যাটফর্ম, এবং এখানে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী যারা বিজয় দিবস মানেন না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে শুনলেই গায়ে অ্যালার্জি হয়ে যায় আর কি, চুলকায়, তো তাদের এই চ্যানেলটা না। দেশপ্রেমিক মানুষ যারা আমরা এই ভিডিওগুলি দেখবো, চ্যানেলে যারা থাকবো, তাদের আপনাদেরই নিজেদের একটা দায়িত্ব যে এই চ্যানেলটা নিজেদের মনে করে একটু প্রচারে সাহায্য করবেন, রিচটা যেন বাড়ে, বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন বন্ধুরা। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।